উপন্যাস তুই আমার ৭ মিনিট, পর্ব ২২-২৩। রুমে এসে মাধবী সাদা শাড়ি পাল্টে একটা কলাপাতা রঙের শাড়ি পরেছে। শাড়িটা কাশেমের বউ পূর্ণিমা পরিয়ে দিয়ে গেছে। মাধবী বাঙালি শৈশালী ভাবে শাড়ি পরতে পারে না, তাই গোসলের পর ভিজে চুল এখনো খোলা হয়নি। চুলগুলো খুলে একটা ছোট আয়নার সামনে নিয়ে বসে আছে। চুল থেকে এখনো বিন্দু বিন্দু পানি পড়ছে। বিছানা ভিজে যাবে বলে মাধবী উঠে একটা কাঠের চেয়ারে বসে। তার বড্ড আলস্য আর বিরক্ত লাগে চুল মুছতে। হাতগুলো ব্যথা হয়ে যায় এত লম্বা চুল মুছতে, তাই এভাবেই বসে আছে আর ঠান্ডায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তবুও এক ধ্যানে আয়নার দিকে তাকিয়ে কি যেন দেখেই যাচ্ছে। তাকে শাড়ি পরাবে বলে আরিয়ান বাইরে ছিল এতক্ষণ। পূর্ণিমা বেরিয়ে যেতেই সে সিঁড়ি থেকে ডাকতে ডাকতে ঘরে ঢুকে। কে রে টুনির মা? এই টুনির মা, টুনির মা। মাধবী আয়না থেকে চোখ সরিয়ে বিরক্ত হয়ে বলে, জানেন না মেয়েদের ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয়? আর টুনির মা কাকে বলছিলেন আপনি? না, জানি না, আর জানলেও ভুলে গেছি। আমি আমার বউয়ের ঘরে ঢুকছি, তোরে তো জলে কেন? আর টুনির মাও আমি আমার বউরে ডাকছি। বিয়ের আগে আমার বউ ছিল পরীর বাচ্চা, আর এখন টুনির মা। বাহ, কিছু বলার নাই বলেই মাধবী আবার আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান ভালোভাবে একবার মাধবীকে মুগ্ধ চোখে অবলোকন করে বলে, তোকে এই রঙের পরীর মতো লাগছে। মাধবী কিছু না বলে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। তার চেহারা মাহবুব চৌধুরীর মতো রং না হলেও মুখের গঠন একদম একরকম। পার্থক্যটা শুধু মাহবুব চৌধুরীর গায়ের রং রোদে পুড়ে হালকা লালচে ছিল, আর মাধবীর রং একদম গোলাপি ফর্সা। মাধবী তার বাবাকে মনে পড়লি আয়না সামনে নিয়ে তাকিয়ে থাকে। নিজের চেহারায় খুঁজে পায় বাবার প্রতিচ্ছবি। আরিয়ান বিরক্ত হয়ে বলে, ধুরবাল, সারাদিন এত আয়না না দেখা একটু আমারও তো দেখতে পারোস। মাধবীর এই আরিয়ানকে বড্ড অচেনা লাগছে। তার কথাবার্তার ধরন একদম ভিন্ন হয়ে গেছে। সে সন্ধিহান কণ্ঠে বলে, আপনি কি আসলেই আরিয়ান ভাই, নাকি আসার সময় কারোর সাথে বদলে ফেলেছি? কেন, চিনোস না? চিনবে কেমনে? একদিনও তাকাস আমার দিকে? এসব কি ভাষায় কথা বলছেন? আরে ধুরবাল, এতদিন কত কষ্ট কইরা এই বালের বাসা মারাইছিলাম। এখন বিয়ে হয়ে গেছে মানে চিন্তামুক্ত। মানে আপনি এতদিন শুধু বিয়ে করার জন্য ভালোভাবে কথা বলতেন, তাইলে আবার কি? আমি কি এত ভালো মানুষ নাকি? মাধবী কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর প্রসঙ্গ পাল্টে বলে, তখন ওটা কিসের বাতাস ছিল? বাল, বাতাস আবার কিসের থাকে? বাতাস তো বাতাসই, এটা কোনো সাধারণ বাতাস না ভাই। বাতাস আবার কেমনে অসাধারণ হয়? কেমনে বলতো? যদি ওটা শুধু বাতাসই হতো তাহলে কবুল বলার সাথে সাথে কেন হয়েছে? বাতাসের মন চাইছে। মজা করবেন না, সত্যি করে বলুন। সত্যি কথায় আবার চুলকানি আছে, তাই ডেকে ডেকে চুলকানি আনার কোনো ইচ্ছা আমার নাই। মাধবী দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি না বললে মনে করবেন না, আমি কখনো জানতে পারবো না এটা কোনো সাধারণ বাতাস হলে। আপনার আমার মাঝে ফাটলটাকেও কি সাধারণ বলবেন? আরে ওটা ভূমিকম্প, বালকম্প। মেজাজ কিন্তু খারাপ হচ্ছে এখন। স্যাঁ মধু, স্বামীর সাথে মানুষ এমনভাবে কথা বলে, দুঃখ পেলাম। আপনার এসব ফালতু কথা রাখবেন, দয়া করে আসল কথায় আসুন। কাল রাজবাড়ি থেকে আমাকে বাড়িকে এনেছিল। আরিয়ান কপাল কুঁচকে বলে, কাল তুই কখন রাজবাড়ি গেছিলি? আগে বলুন, আপনি কি আমাকে বাড়ি এনেছিলেন? আমি কেমনে? আমি তো
জানি না তুই কখন রাজবাড়ি গেছিলি। তুই কি সত্য সত্যই গেছিলি? জেনে জেনেও না জানার অভিনয় করবেন না। আমি লুকিয়ে গেলেও আপনি জানেন। আমি লুকিয়ে বা প্রকাশ্য যেভাবেই যা করি, আপনি সব কিভাবে যেন জেনে ফেলেন। আর আপনি যে সব জেনে ফেলেন সেটা আমিও জেনে ফেলি। তাই শুধু শুধু লুকোচুরি করবেন না। করলে আমিও ধরা পড়ব, আর আপনিও। মাঝে মধ্যে সবই জানলেও অজানা থাকা সুন্নাত। আর তোকে বলি, এসব গোয়েন্দাগিরি ছেড়ে ভালো বউয়ের মতো সংসার কর। চুক্তিপত্রের কথা নিশ্চয়ই এত অল্প সময়ে ভুলে যাননি। আর আমিও সংসার করার জন্য বিয়ে করিনি। আমার অনেক কিছু জানার আছে। যদি কই আমারও জানার আছে, থাকতেই পারে। জিজ্ঞেস করুন, জানলে বলে দেব। সেনাপতি আসাদ রে কেডায় পটল তুলছে, আবার ভবিষ্যৎ জায়গাও নাকি সাইজ কইরা দিছে। মাধবী কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কিভাবে জানবো? জানোস না? না, এটা জানার তো কোনো ইচ্ছাও দেখি না। কি বলতে চাইছেন? থাক, বাদ দে। তুই শুধুই মানুষ। এই বয়সে এমন ভুল হয়, এইটা গোনায় ধরা হয় না। বলতে বলতে একটা বড় হাই তোলে। তারপর বিছানায় শুতে শুতে বলে, আয়না দেখা রাইখা ঘুমা আর বাতি বন্ধ কর। মাধবী কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে বসে থাকে। তারপর কিছু একটা ভেবে একটা মজা করে বলে, আজ না আপনার বাসর রাত। আরিয়ান এক চোখ খুলে মাধবীকে একবার দেখে নেয়। তারপর ধপ করে উঠে বসে বলে, হ, আমি এখন তোর লগে বাসর মারাই। পরে সকালে উঠটা তদন্ত শুরু কইরা দিবি। কে বাসর করছে? কেন বাসর করছে? কার লগে বাসর করছে? বাসর করলে কি হয়? বাসর কেমনে করে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মাধবী আহাম্বকের মতো হা করে তাকিয়ে থাকে। মানে কি পরিমাণ বজ্জাত লোক! এই, আপনার কি কোনো লজ্জা লাগে না? না, আমার লজ্জা নাই। আর লজ্জা না থাকলে লাগবো কেমনে? লজ্জা না রাখা সুন্নাত। আর এসব ক্ষেত্রে তো আমার একদমই লজ্জা নাই। কথায় কথায় এরকম সুন্নাত সুন্নাত করেন কেন? বেশি সুন্নাত মানি তো তাই। আর নবীর সুন্নাত মানা সুন্নাত। হ্যাঁ, যাকে বলে নিজ প্রয়োজনে হাদিস, তাই না? বউ যা কয় হেইডেই। আপনি কি বাড়ি গিয়েও এভাবে কথা বলবেন? না, বাড়ির মানুষ এই ভাষা শুনলে কিডনি তালা লাইগা মারবো। তোর সামনে কইতেছি, কারণ তোর কিডনি তো আগে থেকেই তালা মারা। না বললেই ভালো। এবার যা করছিলেন করুন। মাঙ্গের নাতি জিন্দেগি। বিড়বিড় করতে করতে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার উকি দিয়ে বলে, কই ঘুমাবি? আমি কিন্তু ওই বাংলা সিনেমার মতো নিচে ঘুমাতে পারতাম না। ঘুমাতেও হবে না। আমি আপনার সাথেই ঘুমাবো। আরিয়ান কেসে ওঠে। ঘুমাবি, ভালো কথা। তবে দূরত্ব বজায় রাখবি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি এত তাড়াতাড়ি বিধবাও হতে চাই না। বলতে বলতে মাধবীও কম্বল গায়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। তার খোলা চুলগুলো বাড়ি খায় আরিয়ানের মুখে। তার ভালো লাগলেও রাগ উঠে মাধবীর ভেজা চুল দেখে। সে তৎক্ষণাৎ নিজেও উঠে বসে। মাধবীকেও হেঁচকা টানে উঠে বসায়। তুই কি আবারও গোসল করেছিস? না, চুল এখনো শুকায়নি। এমন চটকানা মারব যে চোখেই আর দেখতে পাবি না, বলে মাধবীর শাড়ির আঁচল টেনে নেয়। তারপর সযত্নে চুলগুলো মুছে দেয়। পুরোটা সময় মাধবী চোখ বন্ধ করে অনুভব করে তার বাবা আর ভাইয়ের পর এই আরেকজন মানুষ এত বছর পর তাকে যত্ন করছে। এতদিনও করেছে, তবে দূর থেকে। তার জন্যই তো এতদিন কাছে আসা হয়নি। নয়তো এরকম ছোট ছোট যত্ন সবসময় তো পাওয়া হতো। ভাবতেই আপনা আপনি মুচকে আসে মাধবী। পরক্ষণেই ভালো চিন্তা ভাবনা রেখে মাথায় আসে এত সহজে তার সংসারে মায়ায় পড়া যাবে না। এখনও তার অনেক কিছুই জানার বাকি। সে তৎক্ষণাৎ সরে যায়।
আরিয়ানের কাছ থেকে। আরিয়ান বিরক্ত হয়ে বলে, সমস্যা কি তোর? দেখছোস না কাম করতাছি? আপনার করতে হবে না। আচ্ছা, আমরা কি চাইলে ভাইয়াকে খুঁজতে পারি না? এই যে আবারও শুরু হয়ে গেছে এসব। আমি কিছু জানি না, ঘুমা। বলেই পাশ ফিরে শুয়ে পড়ে। মাধবী দীর্ঘশ্বাস ফেলে। এরা যদি একটাবার তার মনের জ্বর বুঝতো, তাহলে হয়তো এরকম করতে পারতো না। তার বাপ ভাইকে যে সে ঠিক কতটা ভালোবাসে তা জানলে হয়তো আরিয়ান ভাই নিজেই মাধবীর শিওরে এনে ফেলতো। এসব ভাবতে ভাবতেও সেও শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে ধরা দেয় চোখের পাতায়। মাধবী নিঃশ্বাস ভারী হতেই আরিয়ান উঠে বসে। আবার মাধবীর আঁচল হাতে নেয়। মাথা মুছতে মুছতে মনে যা আসছে তাই বলে যাচ্ছে। বান্দির বাচ্চার ভাবের শেষ নাই। আমি চুল মুছলে মহাভারত অশুদ্ধ হইয়া যাইব। এত ঢং আসে কই থেকে তোর? সবসময় অভিনয়, খালি সারাদিন বাপ ভাই। বাপ ভাইরে যে এত ভালোবাসোস, পরে সইবি কেমনে? আগেই ভুললে যা, ভালো হইব। এসব নিয়া এত ঘাটাঘাটি মাইয়া গো করা ভালা না। এসব আরও নানা কিছু বিড়বিড় করতে করতে ভালোভাবে চুল মুছিয়ে দেয়। তারপর মাধবীকে নিজের বুকে টেনে নেয়। তার প্রশস্ত বুকে সহিষ্ণুকে শুয়ে চোখের উপর থেকে ছোট ছোট চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। তারপর এক ধ্যানে তাকিয়ে থেকে রাত পার করে। চোখের পলকে যেন কেটে গেছে রাতটা। পুরোটা রাত তাকিয়েছিল, তবুও যেন দেখা শেষ হয়নি। এটাই সবচেয়ে সুন্দর রাত। পৃথিবীর শ্রেষ্ঠতম রাতটা হলে সহিষ্ণুকে দেখে রাত কাটানো। সকাল সকাল উঠেই মাধবী বলে, আরিয়ান ভাই, গ্রামের মানুষ জিজ্ঞেস করলে কি বলবো? এই সাত সকালে আরিয়ান এমন প্রশ্ন মোটেই আশা করেনি। কোথায় বিয়ের পর দিন একটু মিষ্টি করে দুটো কথা বলবে, তা না, এমনভাবে বলছে যেন চুরি করে বিয়ে করেছে। সেও নির্বিকারভাবে বলে, বলবি দুঃখিত আমার গ্রামবাসী, আমি আপনাদের ওই পরিস্থিতিতে রাখতে পারিনি বলে। আবারও দুঃখিত আপনাদের না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। দূর, সবসময় মজা ভালো লাগে না। তো কি চাস? উৎসব করে দাওয়াত দিয়ে খাওয়াবি? না, ওসব করলে আমার সময় নষ্ট হবে। এসব বাদ। বলবো কোনো কিছু ভেবে না পেয়ে বলে, কিন্তু কি বলবো? ধুর, আমাকে এসব বলিস না। তুই অনুষ্ঠান করবি না তো আমার কিছু বলার নাই। কথা বলতে বলতেই আরিয়ান তৈরি হয়ে নেয়। মাধবীকে এখনো বসে থাকতে দেখে বলে, থাকবি এখানে? উঠছিস না কেন এখনো? সকাল 10টার আগে আমার পৌঁছাতে হবে, তাড়াতাড়ি। মাধবী ঝটপট তৈরি হয়ে নেয়। তারও বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। আয়শিকে কি বলবে সেটাও ভেবে পাচ্ছে না। বাড়িতে গিয়ে প্রথম আয়শিকে বোঝাতে হবে। আয়শি ঠিক কী রিয়াকশন দিবে সেটা ভেবেই সে তাড়াহুড়ো করছে, নয়তো একটু তেরামি করত। পূর্ণিমার কাছ থেকে একটা বোরকা আর নেকাব নিয়ে পরে নিচে নেমে আসে। হলরুমে কাশেম চৌধুরী সহ আরও কয়েকজন বসে আছে। মাধবী সেদিকে এগিয়ে যায়, গিয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে। কাশেম চৌধুরী একবার তাকায় মাধবীর দিকে, তারপর চোখ নামিয়ে বলে, এখানে সকলে তোমার বড়, পা নামিয়ে বসো। ধন্যবাদ জ্ঞান দেওয়ার জন্য। এখন বলুন তো, আপনার সারাদিনের কাজের তালিকাটা বেয়াদবি করছো কেন? উফ, এসব আদবার বেয়াদবির কথা বাদ দিন তো। এতদিন আব্বার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছি, কিন্তু এখন আর কাউকে মানি না। আর যেখানে আমার স্বামী আমাকে বেয়াদব বলল না, সেখানে আপনার কথাটা নিতান্তই ঠুনকো। কাশেম চৌধুরী কিছু বলতে যাবে, তার আগে আরিয়ান বলে, আরে চৌধুরী, আস্তে,
এই বয়সে এত উত্তেজিত হলে আবার আপনার বউয়েরা বিধবা হতে পারে। আপনার বয়স না থাকলেও ওরা কম বয়সী। এত অল্প বয়সে বিধবা টেক লাগিয়ে ঘুরবে, ব্যাপারটা কেমন না? আরিয়ান যেন নীরবে একটা ছোট হুঁশিয়ার দিল। বুঝতে পেরেই কাশেম চৌধুরী আর কথা বাড়ালো না। তো যাই চৌধুরী, কি ভাগ্য আমার। ভেবে দেখছেন একবার, শত্রুর বাড়িতে বিয়ে আর বাসর করার গর্বে আমি গর্ভবতী হয়ে যাচ্ছি। আরিয়ানের মুখে এ ধরনের কথা মোটেও কেউ আশা করেনি, এমনকি মাধবীও সবার সামনে এই কথা আশা করেনি। হতাশায় তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সে উঠে দাঁড়িয়ে বলে, আপনি দাঁড়িয়ে গর্ভবতী হন, আমি গেলাম। ভালো থাকবেন চৌধুরী। আর হ্যাঁ, পরের বার আপনার দৈনিক কাজের তালিকাটা করে রাখবেন। তারপর কাশেম চৌধুরী স্ত্রীদের কি যেন একটা ইশারা দেয়, তারাও মেনে নেয়। মাধবী বাঁকা হেসে চলে যেতে নিবে, এর মধ্যে বাইরে থেকে একজনের কণ্ঠ শোনা যায়, আব্বা আব্বা ডাকতে ডাকতে ভেতরে আসছে। তবে ভেতরে আসতেই আগন্তুক থেমে যায়। মাধবীর এক মুহূর্ত সময় লাগে না ছেলেটাকে চিনতে। আপনি এখানে? মাধবীর প্রশ্নে ঘাবড়ে যায় উপস্থিত সকলে। সবচেয়ে বেশি ঘাবড়ায় যাকে প্রশ্নটা করা হয়েছে। সে মাধবীকে এখানে কখনো কল্পনাও করেনি, তাও এত সকাল সকাল। তাকে কোনো উত্তর দিতে না দেখে মাধবী আবার জিজ্ঞেস করে, কি হলো? মাধবী, তোকে কেউ বলেনি এসব নিয়ে কথা বলতে? চল, আমার দেরি হয়ে যাচ্ছে। আরিয়ানের কথার উত্তর না করে সে আবার বলে, আপনি কি এই গ্রামের? কি হন ওদের? আবার উত্তর দেয় আগন্তুক, আমি আমি এই বাড়ির ছেলে। কথাটা শুনে যেন মাধবী অবাকের উপর অবাক হয়। বাহ, আপনি এই চৌধুরী বাড়ির ছেলে? ছেলে হয়ে কত বড় কলিজা নিয়ে আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছিলেন? আরিয়ান জিজ্ঞেস করে, কি? কবে এসেছিল? মাধবী বিরক্ত হয়ে বলে, ঢং করবেন না আরিয়ান ভাই, সব জানার পরেও এসব ঢং মানায় না। ধুর বান্দি, আগে জানলে তোর মতো চালাক মাইয়ারে বিয়ে করতাম না। চুপ করবেন আপনি, যা চুপ। মাধবী এবার শান্তকে বলে, আপনি নাটক সাজিয়ে কেন গিয়েছিলেন? শান্ত কিছু না বলে চুপ থাকে। কথা বলছেন না কেন? আর ওই দিন আপনার ফুপুমা আর কে কে যেন এসেছিল, ওরা কারা? আর আমার বাপ কি নারাজি হয়েও যাচ্ছিল আপনার ভালোভাবে কোনো খোঁজ খবর না নিয়ে? আমি তো বিশ্বাসই করতে পারছি না আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছিল এমন কারো সাথে যার কোনো পরিচয় পর্যন্ত জানে না। সকলের মাঝে নীরবতা। আরিয়ান সোফায় গিয়ে বসে। এই মেয়ের গোয়েন্দাগিরি এখন চলতেই থাকবে। সে কাজের লোককে ইশারা দিয়ে চাও আনিয়ে নেয়, খেতে খেতে দেখবে বলে। মাধবী আবারও জিজ্ঞেস করে শান্তকে, কেন নাটক করেছিলেন? তোমাকে ভালোবাসি। আরিয়ান মাত্র চাটা মুখে নিতে যাচ্ছিল, কিন্তু শান্তর কথা শুনেই উঠে দাঁড়ায়। এই শালা, জামাইয়ের সামনে দাঁড়াইয়া বউরে কয় ভালোবাসি, যখন পেছনে দেশি কুত্তা লেলিয়ে দেব বলবি। শান্ত যেন অবাক হয়, কার জামাই? মাধবী অকপটে স্বীকার করে, আমার। শান্ত যেন এক মুহূর্তে যেন নিজের অবস্থা ভুলে যায়। পাশের সোফার হাতলটা ধরে বসে পড়ে সেখানে। এতদিন সে শহরে ছিল, যখন রাজবাড়ি ধ্বংসের কথা জেনেছে তারপর থেকে চেষ্টা করছে নিজের আলাদা পরিচয় তৈরি করার। সে অনেক দিন আগ থেকেই মাধবীর সৌন্দর্যর বর্ণনা শুনে আসছে। তখন থেকেই মাধবীর প্রতি তার অনুভূতি সৃষ্টি হয়। তারপরই নাটক সাজিয়ে তার মা আর বোন নিয়ে গিয়েছিল মাধবীর বাড়িতে। সে ভালোভাবে জানত, মাধবী যদি জানে সে কাশেম চৌধুরীর ছেলে, তাহলে কখনোই বিয়েতে রাজি হবে না।
তাই সে নিজের আলাদা পরিচয় গড়তে 2 বছর কঠোর পরিশ্রম করে গেছে। বাপের জমিদারি রেখে এত পরিশ্রম করেছে। এই 2 বছর সবার কাছ থেকে দূরে থেকে যেন সবার মায়া কেটে যায়। কার সাথে এতদিন যোগাযোগ পর্যন্ত রাখেনি। এমনকি যাওয়ার আগে কাশেম চৌধুরীকে বলেছিল, আমি যেদিন নিজ পরিচয়ে ফিরে আসব সেদিন আমাকে তোমরা ত্যায্য করবে। তোমাদের ছেলের পরিচয়ে থেকে আমি মাধবীকে হারাতে পারবো না। আমি মাধবীকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে তোমাদের শত্রুতা আমাদের ছুঁতে পারবে না। আর আজ 2 বছর সফলতা নিয়ে ফিরে এসেছিলাম। পরিবার থেকে ত্যায্য হয়ে মাধবীর কাছে বিয়ের প্রস্তাব দিব বলে, কিন্তু নিজের বাড়িতে ভালোবাসার মানুষটাকে বিবাহিত অবস্থায় দেখে সেখানেই জমে যায়। একটু দেরির জন্য সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে মানুষটাকে। ভাবতেই কেমন যেন একটা অনুভূতি হলো মনের ভিতর। ভাবতেই অবাক লাগলো মাধবী বিবাহিতা। আরিয়ান তাড়াহুড়ো করে বলে, মধু তুই গেলে যাবি, না গেলে কিন্তু কোলে করে নিয়ে যাব। আমার উত্তর এখনো পাইনি। আব্বা কেন রাজি হয়েছিল? তোর আব্বার হুঁশ ছিল না সেমরি। এখন আয়। চুপ করুন আরিয়ান ভাই। মাইরি বউয়ের হাতে ধমক খাইতে ভাগ্য লাগে। আরিয়ান তুই মহাভাগ্যবান। বলতে বলতে আবার শান্তর পাশে গিয়ে বসে। কাশেম চৌধুরী তাচ্ছিল্য করে বলেন, স্বামীকে এভাবে ধমক দিয়ে কথা বলতে কে শিখিয়েছে? তোমার বাবা। খবরদার আমার বউয়ের সাথে কেউ উঁচু গলায় কথা বলবি না। গলার রগটা একটানে ছিঁড়ে এনে কুত্তাকে খাওয়াবো। আরিয়ানের হঠাৎ হুঙ্কারে সকলে কেঁপে ওঠে। আরিয়ান এক মুহূর্ত নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে, তারপর উঠে গিয়ে মাধবীর হাত ধরে টেনে বলে, পরীর বাচ্চা চল তো, মেজাজ খারাপ আছে আমার, পরে আবার কি না কি করে বসবো, চল। বলতে বলতে টেনে নিয়ে চলে মাধবীকে। সবাই আরিয়ানের মুহূর্তে মুহূর্তে রং বদলানো দেখে অবাক হলেও শান্ত অবাক চোখে তাকিয়েছিল দুজনে হাতের দিকে। মাধবী আর কথা না বাড়িয়ে চলে যায়। শান্ত দুজনে যাওয়ার দিকে তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। ভাষা হারিয়ে ফেলছে সে। নিজের বাবাকে কিছু বলবে, সেটাও মুখ থেকে বের হতে চাইছে না। সব কিছু জেনে বুঝেও তার বাবা কেন এমন করেছে সেটাও জিজ্ঞেস করার ইচ্ছে হইল না। শুধু দাঁড়িয়ে ক্লান্ত স্বরে বলল, আমি অনেক ক্লান্ত, সাথে ব্যর্থ আব্বা। তুমি জেনে বুঝে কেন মেয়েটাকে অন্যর হাতে তুলে দিলে সেটা আমি জিজ্ঞেস করব না। কারণ কি জানো? কারণ তোমার দ্বারা সব সম্ভব। তোমাকে কিছু বলবো না। তোমার কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যর। আরিয়ান জিতে গেছে কারণ সে ভাগ্যবান। আমি হেরে গেছি, হেরে গেছি আমি। বলতে বলতে যেন এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে। কামিনী চৌধুরী এসে সামলে নেন ছেলেকে। ছেলের এই ভেঙে পড়া দেখে মহিলার চোখ বেয়েও অশ্রু গড়িয়ে পড়ে। শান্ত মায়ের কোলটা পেয়ে হুড়হুড় করে কান্না করে দেয়, যেন এতক্ষণে জমে থাকা ব্যথাটুকু বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। সে ভাঙা গলায় বলতে থাকে, আম্মা, তোমার বর তোমার ছেলেকে জিন্দা লাশ বানিয়ে দিয়েছে, হারিয়ে দিয়েছে আমাকে, আমার ভালোবাসাকে, ওই আরিয়ানকে জিতিয়ে দিয়ে। আম্মা, আরিয়ান কি খুব বেশি আমলদার? ও কি খুব বেশি আল্লাহর গোলামি করে? ও কি মাধবীকে আমার থেকেও বেশি ভালোবাসে? ওর ভালোবাসা আর আমল কি এতটাই প্রখর যে আমার তাহাজ্জুদের নামাজকে পর্যন্ত হার মানিয়েছে? আম্মা জানো, আমি কখনো নামাজ পড়িনি, কিন্তু এই 2 বছর এই মেয়েকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ পর্যন্ত পড়েছি। তবুও আল্লাহ কেন ওরে আমার করে দেয়নি? আম্মা, কিভাবে থাকবো ওরে ছাড়া? তুই মাত্র 2 বছরে মোনাজাতে চেয়েছিস ওকে, আর আমি যখন থেকে ওর পৃথিবীতে আগমনের কথা শুনেছি
ঠিক তখন থেকে ওকে ভালোবাসি। তুই ভালোবেসেছিস ওর সৌন্দর্যর বর্ণনা শুনে, আর আমি ওকে জন্মের আগ থেকে ভালোবেসেছি, কারণ ও ছিল আমার সেই ফুপুর মেয়ে, যেই ফুপুর জন্য আমি আজও টিকে আছি এই পৃথিবীতে। আমি ওর সৌন্দর্য ভালোবাসিনি, আমি ওকে ভালোবেসেছি, তাও বছরের পর বছর ধরে। ওকে প্রতিটা মোনাজাতে চেয়েছি। ও আমার 19টা বছর ধরে সারা রাত জেগে পড়া তাহাজ্জুদের ফল। এই 19টা বছরে কোনোদিনও রাতে ঘুমিয়েছি বলে আমার মনে নেই। সেই কষ্টের ফল ও। আর তুই মাত্র 2 বছর কষ্টকারী আমার ভালোবাসা নিয়ে কথা বলছিস। আরিয়ান মাধবীকে দাঁড় করিয়ে রেখে এসেছিল একটা কাজে, কিন্তু শান্তর কথা শুনে দরজার সামনে দাঁড়িয়েই কথাগুলো বলে। তাচ্ছিল্য হাসল। শান্ত ঝাপসা চোখে দেখল দরজায় ঘোড়া নিয়ে থাকা আরিয়ানকে, তারপর নিজেও তাচ্ছিল্য হেসে বলল, তুই জিতেছিস কারণ আমার আগে ওকে পেয়েছিস। যদি তোর মতো আমিও সুযোগ পেতাম, তাহলে আমার ভালোবাসাও কম ছিল না। শেষের কথাগুলো না শুনেই আরিয়ান চলে যায়। শান্ত নিজেকে তার মায়ের কাছ থেকে ছাড়িয়ে নেয়। বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আর কখনো হয়তো দেখা হবে না। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে চলে যায়। কামিনী চৌধুরী ছুটে যায় কাশেম চৌধুরীর কাছে, হাত জোর করে বলে, থামান আপনার ছেলেকে, চলে যাচ্ছে ছেলেটা। কাশেম চৌধুরী শক্ত হয়ে বসে রইল, কোনো কথা বলল না, শুধু তাকিয়ে দেখল একমাত্র ছেলেটার চলে যাওয়া। কিছু করার নেই ওনার, কেননা ওনারও হাত বাঁধা, তাই মনে পাথর রেখে বসে রইল। কিছুক্ষণ হলো মাধবী আর আরিয়ান এসে পৌঁছেছে বাড়িতে। এসে দুজনে থ মেরে বসে আছে বৈঠকখানার সোফায়। কেউ কারো ঘরে যাচ্ছে না। এদের কাহিনী দেখে মাহমুদা, নমিতা, রাশেদা, ঈশান, আরশি, রুহি, আয়াস সবাই মিলে ওদের সাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। বাড়িতে আর কোনো পুরুষ নেই আপাতত। মাধবী আসার সময় বলেছিল, এখন কাউকে জানানোর দরকার নেই। এতদিন দুজনে যেভাবে ছিলাম সেভাবেই থাকবে। কিন্তু আরিয়ান মানতে নারাজ, সে কোনোভাবেই আলাদা ঘরে থাকবে না। তার সেই নারাজি জের ধরেই দুজনে বসে থাকতে হচ্ছে এখানে। মাধবী একটু পর পর ইশারা করছে আরিয়ানকে বলতে। আরিয়ান একটা গলা খাকারি দেয়, আম্মা। মাহমুদা চৌধুরী ছেলের দিকে ডেব ডেব করে তাকিয়ে বললেন, কি বিয়ে করেছিস? সবাই বিস্ফোরিত নয়নে তাকায়। রুহি আর মাধবী দুজনে আগে তাকায় আরশির দিকে, আরশিও তাকায় দুজনের দিকে। রুহি মাধবীর গা ঘেঁষে বসে, কানে কানে ফিসফিস করে বলে, কাকে বিয়ে করেছ গো মাধবী? চুপ করে পাগলের বকবক শুনে যা। তাহলে আরিয়ান ভাই কি মিথ্যা বলছে? বলেছি না চুপ করে শুনে যা কি বলছে। আর আরশিকে সামলা। কি করতে পারে এখন আরশি আপু বলতো? সেটাই তো ভাবছি। তারপর আবার দুজনে সোজা হয়ে বসে। আয়াজ বলে, আমি তোর বড়, তুই আমাকে রেখে কিভাবে বিয়ে করে ফেললি? আয়াজের মা রাশেদা ঈশান বলে, না, তোকে সাথে নিয়ে বিয়ে করবে। আম্মা তুমি চুপ করো তো। আরিয়ান বলতো, কাকে বিয়ে করেছিস? আরিয়ান থ মেরে বসে আছে, কিছু যেন তার মাথায় ঢুকছে না। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, মাধবীকে। কথাটা যেন সবাই আগে থেকেই জানতো, তাই কেউ আর কিছু বলেনি। আরিয়ান অবাক হয়ে বলে, কিছু বলবে না? মাহমুদা ঈশান কেটলি থেকে চা ঢালতে ঢালতে বলে, কি বলবো? মাধবী মুচকি এসে বলে, আমি আগেই জানতাম মামি কিছু বলবে না। নমিতা ঈশান বলে, মাহমুদ আফা কিছু না বললেও আমি বলবো। রাজ্যর রানীর সাথে এমপির বিয়ে হয়েছে, অথচ এখনো কোনো মিষ্টি পর্যন্ত পাইনি। খাওয়াবো, সবাইকে মিষ্টি খাওয়াবো, কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে। রাশেদা ঈশান বলে, ও তো অপেক্ষা করতে পারবো না, আমার আয়াসকে বিয়ে দিতে হবে।
তোর মিষ্টি খেয়ে আমরা আয়াজের মিষ্টি খাবো। সবাই সম্মতি জানায়। রুহি বলে, একা একা বিয়ে করে নিয়েছো কেন তোমরা? আমাদের জানিয়ে বিয়ে করলে কেমন হতো? মাধবী বলে, এটা তোর পাগল ভাই জানে। রুহি আরিয়ানকে জিজ্ঞেস করে, বলো না ভাইয়া, কিভাবে বিয়ে করছো? আরিয়ান আস্তে আস্তে সবাইকে সবটা খুলে বলে। সবাই মাধবীর কবুল বলার কাহিনী শুনে একচোট হাসে। সবাই সেই হাসিতে হাসলেও আশির মুখ নেই হাসি। সে না হাসে না কাঁদে, শুধু নিঃশব্দে সবার মাঝ থেকে উঠে আসে। আনন্দের মাঝে কেউ তাকে খেয়াল করল না। সে নিজের রুমে ঢোকার আগে একবার আরিয়ানের প্রাপ্তির হাসিটা দেখে নিজের ঠোঁটের কোণেও এক বিন্দু হাসি রেখা ফোটে। তারপর রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। অনেকক্ষণ পর মাধবী খেয়াল করে আশি এখানে নেই। সে ভুলে গিয়েছিল আশির কথা। সে রুহিকে সাথে নিয়ে সেখান থেকে উঠে আসে সবার মাঝ থেকে। আশি রুমের সামনে গিয়ে দরজা লাগানো দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজায় টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পায় না। তারপর আবার দেয়, তবুও কোনো সাড়া নেই। অনেকক্ষণ ডাকার পরও যখন কোনো সাড়া পায় না, তখন রুহি বাড়ির সবাইকে ডেকে আনে। সবাই চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। মাধবী বলে দরজাটা ভেঙে ফেলতে। আয়াত চেষ্টা করে, কিন্তু পারে না। আরিয়ানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মাধবী ধমক নিয়ে আসে। তারপর দুই ভাই মিলে দরজা ভেঙে ফেলে, কিন্তু দরজা ভাঙার সাথে সাথে সবাই ভয় পেয়ে দু কদম পিছিয়ে যায়। রোহিত ভয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তেই এতক্ষণে হাসি খুশি পরিবেশ আতঙ্কের রূপ নেয়।